আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পারিবারিক আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে এনটিভি ইউরোপ স্কাই 780 ফেসবুক পেজ এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। প্রতিবারের মতো এই অনুষ্ঠানে আমার অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব কায়সার খান। আসসালামু আলাইকুম কায়সার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি কো-হোস্ট হিসেবে পরিচালনা করেন অনুষ্ঠানটি এবং আমাদের আজকের অনুষ্ঠানে একটু ভিন্নতা নিয়ে এসেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন একজন নতুন গেস্ট, আমাদের কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। আকবর, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার নিয়ে। চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে মেডিয়েশন এবং কো প্যারেন্টিং কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি। আমরা আজকে এই আলোচনা থেকে আমরা এটাকে অগ্রসর করে আমরা যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের চাইল্ড মেনটেন্যান্সের সাথে সাথে যে জিনিসটা জড়িত আছে যে আপনারা কিভাবে ফাইন্যান্সিয়াল দিকটাকে সিকিউর করবেন, যে কো প্যারেন্ট কীভাবে ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন করবে। তো যার কারণে আমরা আজকে আমাদের টপিকসটা নির্ধারণ করেছি চাইল্ড মেনটেন্যান্সটা কীভাবে করতে হয় এবং এখানে স্পাউস কন্ট্রিবিউশন কিভাবে আমরা মেনটেন করব সেটা নিয়ে আলোচনা করব। আকবর, আপনি এই বিষয়ে আমি জানি যে আপনি যথেষ্ট অভিজ্ঞ আছেন। আমাদের কায়সার ভাই আপনাকে সুন্দর করে প্রশ্নগুলো করবে, দর্শকদের উদ্দেশ্যে আপনি আশা করি সুন্দরভাবে উত্তরটা দিতে পারবেন ইনশাআল্লাহ। জি কায়সার ভাই। জি, আসসালামু আলাইকুম। তো in terms of child maintenance service, what role does it play in calculating the child maintenance? ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইমতিয়াজ ভাই আমাকে আজকে প্রোগ্রামে ইনভাইট করার জন্য। ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতাদেরকে যারা এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটিকে দেখছেন। থ্যাংক ইউ কায়সার ভাই। ইট ইজ ভেরি ওয়াইডলি আস্কড কোয়েশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চাইল্ড মেনটেন্যান্স সার্ভিস, যেটাকে আমরা সংক্ষেপে সিএমএস বলে থাকি, এটি একটি স্ট্যাটিউটরি বডি যার প্রাইমারি রোল হচ্ছে চাইল্ড মেনটেন্যান্স ক্যালকুলেশন করা। তো সেটার উদ্দেশ্যটা হচ্ছে একটি ফেয়ার কন্ট্রিবিউশনটাকে চিলড্রেনের ফাইন্যান্সিয়াল নিডস অনুযায়ী ডিসাইড করা। এর ফলে যেটা হইতে পারে এতে করে প্যারেন্টসদের যে কনফ্লিক্ট আছে সেটা রিডিউস হয়। থ্যাংক ইউ। ওকে, তো following on from that, এটা মানে দ্বিতীয় ইয়েটা হচ্ছে যে ক্যালকুলেশনটা, how do they calculate the actual child maintenance? Well, thank you very much. It's depend on the circumstances. Yeah. The general rules is for if it is one child, I mean the একজন বাচ্চা যদি জন্য চাইল্ড মেইনটেনেন্স দেওয়া পে করা লাগে তাহলে সেটা হচ্ছে 12%. Right. If it is 2 children is 16%. If it is 3 children it's 19%. However, এখানে সিএমএস অনেকগুলো বিষয় সার্কামস্ট্যান্সেস বিবেচনা করে কনসিডারেশনে না, যেখানে একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। আকবর সাহেব, আমরা আপনি উত্তরটা কন্টিনিউ করবো। আমাদের একজন দর্শক লাইনে আছেন, তার প্রশ্নটি নিয়ে আসি। দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটা করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটা করুন। আমার নাম আব্দুল হামিদ। আব্দুল হামিদ ভাই, বলুন প্লিজ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হামিদ। জি দর্শক, আপনি প্রশ্নটা করুন। আমার প্রশ্ন হইল, একজন ছেলেরে নিচে গিয়া করতে কি সোশ্যাল ওয়ার্কারে, জি, এখন এইটার কেস আমরা হেরেছি, এখন আমরা আবার কোর্টে উঠতে চাইতেছি, এখন আমরা কি লিগ্যালি খাইমনি এই বিষয়টা জানা লাগে।
জি দর্শক, আপনি কতদিন আগে আপনার ডিসিশনটা হয়েছে এবং এখন বাচ্চা ফস্টার কেয়ার আছে, এই তো? এখন আমরা 2 বছর আগে 2 বছর থেকে গেছে আর কি। এখন আমরা আবার উঠতে চাইলাম, এখন আমরা লিগেলিটি পাই মনে এইটা জানার লাগে। জি, আপনি আহমেদ ভাই, আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমার অতিথি আপনার প্রশ্নের উত্তরটি দিবেন। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। জি, থ্যাংক ইউ। আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমার অতিথি প্রশ্নের উত্তর দিবেন। আমরা আকবর সাহেব বলছিলাম যে চাইল্ড মেনটেন্যান্সটা কীভাবে ক্যালকুলেশন হয়। আপনি বলেছেন যে একজন চাইল্ড হলে সেটা 12%, 2জন চিলড্রেন হলে সেখানে 16%, এবং 3জন হলে 19%। এটা কিভাবে কাউন্ট হয়? আপনি এই যে পার্সেন্টেজটা আপনি কিভাবে বোঝাতে চাচ্ছেন, কিসের উপর বেসিস করে? It's all about your income, I mean earning. সো যে প্যারেন্ট, লিভিং প্যারেন্ট তো রিসিপেন্ট, Yes. আর যে এটাকে কন্ট্রিবিউট করবে তার আর্নিং এর উপর বেসিস করে এটা ডিপেন্ড করে। Non-resident parent. সো নন রেসিডেন্ট প্যারেন্ট যেটা, এটার আমার সাবসিকুয়েন্টলি আমি জানতে চাই সেটা হচ্ছে যে আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এটা আসলে ভেরিয়েশনটা কিভাবে হয়, যে আসলে এই ক্যালকুলেশন কি সবসময় একই ধরনের থাকে, না এর কোনো পার্থক্য আছে বা কোনো চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস আছে? Well, thank you very much, Imtiaz bhai. That's a very important question. Yes, variation আছে, circumstances এর উপর ডিপেন্ড করে। Say for example, non-resident parent ওনার রেগুলার একটা ইনকাম আছে, রেগুলার ইনকাম পাশাপাশি এডিশনাল ইনকাম আছে। Say for example, ওনার একটা বিজনেস ওন করে বা বিজনেসের পার্ট বিজনেস আছে যেখান থেকে ওনার ইনকাম জেনারেট হয়, এডিশনাল ইনকাম জেনারেট হয়। তো সেই ক্ষেত্রে এখানে এডিশনাল সাপোর্ট চাইলে রিসিপিয়েন্ট ক্লেম করতে পারে। আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে নিই, যেটা আমরা পার্সেন্টেজ কিছুক্ষণ আগে আলোচনা করলাম, এটা হচ্ছে ইন জেনারেল পার্সেন্টেজ। ইট ডাজেন্ট মিন যে এই পার্সেন্টেজটাকেই রিসিপিয়েন্ট রিসিভ করবেন বা পে করবেন বেসড অন দ্য ইনকাম, অফকোর্স নট। এখানে সিএমএস আর অন্যান্য ফ্যাক্টরগুলো কনসিডারেশন নেবেন। সে ফর এক্সাম্পল আপনি তো এখন যেহেতু নন রেসিডেন্টাল প্যারেন্টস, সো ইন দ্যাট কেস ইনকামের একটা যেহেতু আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যদি মোর দ্যান 3,000 পাউন্ড পার উইক ইনকাম হয়, এটা কি সোলিলি যে ওইটার উপর বেস করেই পার্থক্যটা হয়, নাকি আরও কিছু বিষয় আছে? যেমন অনেক ক্ষেত্রে তো ডিজেবল বাচ্চা থাকে, অনেক ক্ষেত্রে বাচ্চার যেহেতু 2 প্যারেন্টস আলাদা থাকে, চাইল্ড কন্ট্যাক্টের একটা বিষয় আছে। এই বিষয়গুলো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি ক্লিয়ার করে বলেন তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, এখানে একটু ডিফারেন্সেস আছে। ডিফারেন্সেসটা হলো এই, যদি 3,000 এর উপরে যদি ইনকাম হয় সেক্ষেত্রে প্রসিডিউরাল কিছু ডিফারেন্সেস আছে প্রাইমারিলি। সেটা হচ্ছে প্রসিডিউরাল ডিফারেন্স হচ্ছে সেক্ষেত্রে 3,000 এর উপরে যদি আপনার উইকলি আর্নিং হয় সেক্ষেত্রে সিএমএস আসলে আর এটা আমরা আরেকটা সরি আপনাকে বারবার কেটে দিচ্ছি, আমরা আরেকটা কল নিয়ে আসবো যাদের উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানটি, তাদেরকে প্রায়োরিটি তো দিতেই হবে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটা করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ইকো হচ্ছে, টিভির ভলিউমটা কমিয়ে তারপরে প্রশ্ন। নাম কইতাম না বুঝছেন, আমার বাইরে মানে দেশ তো নেই, আমার ভাই বই বুঝছেন আইটিএফ পাস করতে যখন আমরা কি লাগান আমতাম পারবো বুঝছেন, আপনি একটু কইবা। দর্শক, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছি না, একটু আবার যদি ভালো করে ক্লিয়ার করে বলেন। টিভির ভলিউমটা কমিয়ে নেন একটু প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার ভাই বউয়া কি আর ভাই, আমার ভাই বউ আইটিএস পাস করছেন, তে তোমার কি লাগান আমতাম পারবো একটু কইবা কি আপনি প্রশ্নটা বুঝেছেন? আমতাম পারবো তার হাজবেন্ডের ওয়াইফাই ভাই বউ আইপিএস এ আসছে, সামথিং লাইক দ্যাট। টিভির ভলিউমটা দর্শক, আপনার টিভির ভলিউমটা বলে আপনার ভাই। টিভি খাচ্ছে না, জি না আমি টিভি খাচ্ছে না। আমি জি, আপনার ভাই কি বলছেন? আপনার ভাই, আমার ভাই ভাই বউ ওদের সাইটা বুঝছেন আইটিএস পাস করছে আমার ভাই বউ, জি তারা এদের সাইটা ফাটা কি লাগা একটু কইবানি ভাইয়া। ওকে, তো আপনার ভাইয়ের স্ট্যাটাস কি? সুইদারত থাকে, তার বালা কোম্পানির কাজ করে, আর ওখানে মেরিট করছে নাকি। ভাই এই দেশে আছে, কোন স্ট্যাটাস? আপনি তার সে কি ব্রিটিশ?
I think we've lost. বাংলাদেশ থেকে আইএলটিএস করা হয়ে গেছে, আপনার ভাইয়ের বউ, আমি যদি বুঝে থাকি আপনার ভাইয়ের বউ বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে। হ্যালো দর্শক, I think we've lost them. I think we lost our client. Try again, inshallah. Just possibly. জি, ওকে ওকে, ঠিক আছে দর্শক, আপনি দেখতে থাকুন। আমরা যদি কারেক্টলি বুঝে থাকি, বেশ আকবর প্রশ্নটি করেছে যে ভাই এবং ভাইয়ের বউ এই দেশে আসতে চাচ্ছে, তারা কিভাবে আসতে পারে? ভাইয়ের বউ সে আইএলটিএস করা হয়েছে অলরেডি। সো আমরা ক্লিয়ার কোনো কোশ্চেন নেই, আমরা অপশনগুলো বলবো। আপনি একটু বলে দেন যে আসলে আইএলটিএস করার পরে রুট তো একটা থাকে যে ওয়ার্ক পারমিটে আসতে পারে, অথবা স্টুডেন্ট তো এখন সুযোগ নেই যদি সে এলএলএম, তো এখন যারা মাস্টার্স কোর্স করতে রিসার্চ কোর্সের জন্য তাদের সুযোগ আছে। এটা একটু আপনি ক্লিয়ারলি যদি আমার এই দর্শকদের উদ্দেশ্যে বলেন, তারপর আমরা অন্য দর্শকের প্রশ্নটার দিকেও যাব। We have to answer the first one. Yes, exactly. থ্যাংক ইউ ভেরি মাচ ইমতিয়াজ ভাই। ওয়েল, উনি আইএলটিএস এর কথা মেনশন করছেন, বাট ইট ইজ নট ক্লিয়ার ওয়েদার দ্য স্কোর, এখানে ওনার আইএলটিএস এর স্কোর কত, প্লাস এখানে উনি কোন বিষয়ে আসতে চাচ্ছেন, ওনার ইন্টারেস্টটা উনি ক্লিয়ার করেননি, যেটা আমাদের কাছে আমাদের কাছে অপশনগুলো জানতে চাচ্ছে। ওয়েল, যদি উনি অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল থাকে এবং ওই স্কিলের কোনো জব যদি এখান থেকে উনি স্পন্সর হওয়ার সম্ভাবনা থাকে বা অ্যাপ্লাই করার পরে ওনাকে কোনো কোম্পানি স্পন্সর করে থাকেন, ওয়েল, তাহলে ওনার যদি যে ইংলিশে রিকোয়ারমেন্ট আছে 4.5 আইএলটিএস, সেটা যদি ফুলফিল করে এবং কোম্পানি যদি ওনার অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল আছে বলে মনে করেন এবং স্পন্সর করেন, তাহলে উনি ওয়ার্ক পারমিটে আসতে পারেন, স্কিল ওয়ার্কার ভিসা আসতে পারেন। ইন এডিশন টু দিস, যদি স্টুডেন্ট ভিসা কনসিডারেশন যদি উনি মনে করেন এখানে এসে উচ্চতর ডিগ্রি নেবেন, সেই ক্ষেত্রে ওনাকে রিসার্চ কোর্সের জন্য যেহেতু এখানে স্পাউস নিয়ে আসার একটা ইন্টেনশন আছে, তাহলে এখানে একটু লিমিটেড বেসিস এখানে হোম অফিসের অপশনস, সেক্ষেত্রে মাস্টার্স আসতে হলে রিসার্চ মাস্টার্স হতে হবে, আর না হলে যদি উনি পিএইচডি তে আসতে চান তাহলে আমরা আরেকটা কল নিয়ে আসবো। জি দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটা করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, প্লিজ আপনার প্রশ্নটি করুন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমরা বোধহয়, জি বলুন। আচ্ছা, শুনতেছেন এখন? জি, আমার প্রশ্ন হলো স্যার, সারাটা বিশ্ব নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে। একটা হলো রোল অফ ল, আর একটা হলো রুল অফ ল। ল হইল ROLE, আর রুল হইল RULL। রুল হইল একটা দেশের কনস্টিটিউশন চালাইবার দায়, আর ল হইল একটা ক্রাউন চেঞ্জ হইবার দায়। পৃথিবীর ক্রাউন চেঞ্জ যদি হয়, ইসলামী আইনে একটা কনস্টিটিউশন হইতো, কনস্টিটিউশন চালাইব রুল অফ ল, আর ল হইল একটা ক্রাউন চেঞ্জ হইবে। বুঝছেন মিস্টার? জাতিসংঘ জবাবে কোফি আনান। জি দর্শক, থ্যাংক ইউ। উনি যে এটা একটা পলিটিক্যাল কোশ্চেন, যে দেশটা কিভাবে পরিচালিত হয়, কিভাবে পরিচালিত হওয়া উচিত, সেই বিষয়ে উনি যথেষ্ট কনসার্ন। আমরা আসলে এখানে এটা কোনো ওই রকমের পলিটিক্যাল শো না। আমাদের সুপ্রিয় দর্শক, আমরা যে অনুষ্ঠানটি পরিচালনা করছি এখান থেকে সেটা আমরা পারিবারিক আইন বিষয়ক যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা ফোকাস করার চেষ্টা করি। মাঝে মধ্যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমরা ইমিগ্র্যান্ট, আমাদের ইমিগ্রেশন নিয়ে অনেক ধরনের কোশ্চেন এসে থাকে। আমাদের অতিথি বা আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করার, এবং আমরা এগুলো করতে থাকব। যদিও আমাদের ফ্যামিলি ল বিষয়ক অনুষ্ঠান, তবুও আমরা আমাদের দর্শকদের চাহিদা অনুযায়ী যে কোনো প্রশ্নের উত্তর আমরা ওয়েলকাম করি। আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব। জি, আরেকটা কল নেব। জি দর্শক, হ্যালো, জি বলুন প্লিজ। Hello, I'm calling from London. Yes, please. And I just wanted to know, when my niece and nephew came to UK, they got the BRP card. BRP card? I believe Kaiser. Yeah, and obviously they would like to travel to Northern Ireland. I know it's a UK, part of UK, but are they still allowed to go there just for a weekend? Yes. Well, they are on visit visa.
Yeah? No, they're on a skilled worker. Skilled worker visa. Yes. Okay. Darshak, apni you can watch this video, watch this show. We can address this. The thing is, if someone travel Northern Ireland, this is still part of the UK, so they can travel anytime. That's not a problem at all. Only the thing is, if someone wants to go to Ireland, then you need to have the visa to go there, because Ireland is not part of the UK. So that is why if someone wants to travel Northern Ireland, that's no problem at all. Or Wales. Even if it is visit visa, they can travel. And as you know, Wales is also part of the UK. I hope you understand that answer. Yes, Barrister, আমরা যে একজন দর্শককে শুরুতেই পিছনে ফেলে এসেছি, তার উত্তরটি আমি এখন দিতে চাই। সেটা হচ্ছে যে উনি একটা কেয়ার প্রসিডিংসে উনি হেরে গেছেন, অথবা ওনার যে যতটুকু চাচ্ছিলেন তা পাননি। তো সেক্ষেত্রে যদি উনি অ্যাপিল করতে চান, অ্যাপিল এটা আসলে করবে কিনা, লিগ্যাল এইড কভার করবে কিনা? আপনি একটু বলেন। আমি জানি আপনি লিগ্যাল এইড নিয়ে আপনি কাজ করছেন, লিগ্যাল এইড আপনার যথেষ্ট ফেভারিট জায়গা। এই জায়গাটা যদি আপনি একটু ডিটেইলসে বলেন যে আসলে মিনস অ্যান্ড মেরিট টেস্টটা কিভাবে ফুলফিল করতে হয়, প্লিজ। থ্যাংক ইউ। Thank you very much. Thank you, Imtiaz bhai. As very important questions in regards to the legal aid. So আমরা ওয়াইডলি আমাদেরকে আস্ক করে থাকেন লিগ্যাল এইডের মিনস অ্যান্ড মেরিট টেস্ট, যেটা আপনি মাত্র বললেন। সো আবার একটা কল নিতে হবে। আপনি আপনার প্রশ্নের উত্তরই থাকেন। আমরা দর্শকদের সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। জি, নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। দর্শক, আসসালামু আলাইকুম। Give your name and answer. Okay, we lost the client. So, means and merit test. Well, hello. Yes, দর্শক বলুন। So, আমার নাম সাগর। জি, সাগর ভাই বলুন প্লিজ। হচ্ছে কি, শুনতে পাচ্ছেন? জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন প্লিজ। তো আমার প্রশ্ন হচ্ছে কি, আমি মনে করেন এসএলএম এ আছি, তো আমার ওয়াইফ হচ্ছে ডিপেন্ডেন্ট, তো আমরা স্টুডেন্টে এসে আইছি। তো আসার পর মানে আমি আমার ওয়াইফে কোর্সটা কমপ্লিট হয়েছে কি ও ফেল করে ফেলছে, আর ওর মানে কলেজের সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার, তখন কি আমরা চাইলে কি মানে কোনো পারমিটে সুইচ হতে পারবো কিনা, এটাই জানার ছিল। আপনি চলে যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন। আপনার কোর্স ডিউরেশনটা যেটা, এটা লাস্ট ডেট কবে ছিল? এটা তো আজ থেকে 2 বছর আগে ছিল, মানে 6 মাসের কোর্সে আছে। আমরা আসলাম যে আপনার ওদের কি বলে পোস্ট পিএসডব্লিউ, সরি আমরা কোর্সটা কি আছে, ফাউন্ডেশন কোর্স, সরি ফাউন্ডেশন কোর্স। ওকে, ফাউন্ডেশন কোর্সে এসেছিলেন, কিন্তু কোর্স ফুল পে করে দিয়েছেন, বাট কোর্সটা কমপ্লিট করতে পারেননি আনফরচুনেটলি। হয়েছে বলতে আমার ওয়াইফে 2 সাবজেক্টে ফেল করছে। জি, মানে পাস সাকসেসফুলি পাস করতে পারেননি, বাট এটা 2 বছর আগে অলরেডি সেই মেয়াদটা শেষ হয়ে গেছে। ইয়েস দর্শক, আপনি দেখতে থাকুন, আপনার প্রশ্নটির উত্তরটি আমি দিচ্ছি। জি, এখানে বিষয়টা হচ্ছে কি, যারা এদেশে স্টুডেন্ট ভিসায় এসে আসলে আনফরচুনেটলি কোর্স সাকসেসফুলি কমপ্লিট করতে পারেননি, বাট আপনাদের এই সময়টা অলরেডি ল্যাপস হয়ে গিয়েছে। এখানে রুলে বলা আছে, ইমিগ্রেশন রুলসে যে বলা আছে যে যদি কেউ ওয়ার্ক পারমিটে যেতে চায়, আমাদের যেটা হয়েছে 2024-23-এর শেষের দিকে, যে অনেকে স্টুডেন্ট ভিসায় এসে সাথে সাথে তারা কোর্সের তোয়াক্কা না করে ইউনিভার্সিটিতে না গিয়ে সাথে সাথে এসে তারা চুজ করে ফেলেছে এবং ওয়ার্কার ভিসায় চলে গেছে, সেটা হোক কেয়ার ওয়ার্কার অথবা স্কিল ওয়ার্কার। হোম অফিস যখন এই সিচুয়েশনটা দেখলো, তখন তারা এটাকে একটু চেঞ্জ করে বলল যে কোর্স কমপ্লিট হতে হবে। এখন কোর্স কমপ্লিট নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব, আমরা অনেক দিন এটা নিয়ে কথা হয়েছে। এটার কোর্স কমপ্লিট বলতে এটা বোঝানো হচ্ছে যে আপনার যে ওয়ার্ক পারমিটের কাজটা শুরু করতে চাচ্ছেন, সেই ওয়ার্ক স্টার্ট ডেট ক্যান নট বি প্রায়র টু দ্য এন্ড অফ দ্য কোর্স। সো আপনাকে দেখতে হবে যে আপনি যেহেতু অলরেডি আমাদের এই দর্শক বলেছেন যে 2 বছর আগে এটা শেষ হয়ে গেছে, আপনি অ্যাসাইলামে আসেন, আপনার 3C যদি কন্টিনিউ করে, আপনাকে যদি কোনো স্পন্সর আপনাকে স্পন্সর করে, স্কিলড ওয়ার্কার হোক কেয়ার ওয়ার্কার হোক, যদি কেউ স্পন্সর করে আপনি সুইচ করতে পারবেন।
আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। ব্যারিস্টার, আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, আপনি যে অ্যাডভাইসটা করছেন অল অ্যাবাউট আমি সহমত। আর একটু অ্যাড করতে চাই এটার সাথে, সেটা হচ্ছে যদি আনলেস আপনার আই বিলিভ আপনার স্পাউস স্টুডেন্ট হিসাবে আসছে হয়তো, সেটাই মনে বললো, যদি সেটা হয়ে থাকেন, ওনাকে যদি ইউনিভার্সিটি কাজ উইথড্র না করে থাকে স্পন্সরশিপ, যদি উইথড্র করে থাকে সেক্ষেত্রে যদি কোর্স কম্পিটিশন হয়েও থাকে তাহলে কিন্তু স্কিল ওয়ার্কারে সুইচ করা যাবে না, কারণ তার তো স্ট্যাটাস কার্টেল হয়ে গেছে। ওইটা বললাম যে 3C যদি কন্টিনিউ করে, 3C কন্টিনিউ থাকলে এবং কোনো স্পন্সর যদি আপনাকে স্পন্সর করে আপনার কোনো অসুবিধা হবে না আশা করছি। আর অফকোর্স আপনি যেহেতু কোর্স কমপ্লিট করেন নাই, আপনাকে হয়তো IELTS এর ম্যান্ডেটরি একটা 4.5 লাগবে, সেটাও আপনি মাথায় রাখবেন। আশা করি একটু আমি ইমতিয়াজ ভাই অ্যাড করতে চাই এখানে, যেহেতু উনি স্টুডেন্ট ভিসা এখানে আসছেন, সেই ক্ষেত্রে একটু এখানে এক্সেপশন আছে, সেটা হচ্ছে উনি প্রিভিয়াস কোনো সাকসেসফুল অ্যাপ্লিকেশন আছে কিনা যেখানে ওনাকে ইংলিশ টেস্ট পাস করতে হয়েছে। সো অফকোর্স উনি যে আসছেন স্টুডেন্ট ভিসা, এটার মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকে ইংলিশ, এটা ইউনিভার্সিটি নিজেরাও টেস্ট নিয়ে থাকে অথবা উনি IELTS দিয়ে আসছেন। সো এটা কমপ্লাই করে, সেক্ষেত্রে ওনাকে আসলে আর ইয়ে করতে না। আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, ঠিক আছে। So we want to address the previous question before we go into. আমরা ব্রেকে যাওয়ার আগে আপনি যদি 2 মিনিটের মধ্যে আমাকে ওই প্রশ্নের উত্তরটি দেন, লিগ্যাল এইডের ব্যাপারটা প্লিজ। উনি আসলে যে প্রশ্নটা জানতে চাচ্ছেন উনি লিগ্যাল এইড পাবেন কিনা, আসলে এখানে তো দুইটা বিষয়, যেটা ইমতিয়াজ ভাই কিছুক্ষণ আগে বললেন যে মিনস অ্যান্ড মেরিট। সো মিনসের ক্ষেত্রে ওনার ফাইন্যান্সিয়াল সার্কামস্টান্সেস কনসিডারেশন আছে, ওখানে ওনার ইনকাম কেমন, ওনার তারপরে ধরেন সেভিংস আছে কিনা, অন্যান্য আদার সারাউন্ডিংস ফ্যাক্টস কনসিডারেশনে নেওয়া হবে। যদি ওনার ইনকাম হাই হয়, হাইলি আনলাইকলি উনি লিগ্যাল এইড পাবেন। যদি উনি লো ইনকাম হন এবং উনি পাসপোর্টেড বেনিফিট হন লাইক ইউনিভার্সাল ক্রেডিট আর আদার থিংস, তাহলে সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা থাকে। আর এরপর আসেন মেরিট টেস্ট, যেটা ইমতিয়াজ ভাই বললেন, সেক্ষেত্রে সিনারিওটা একটু ডিফারেন্ট। সেক্ষেত্রে আপনি এখন যে স্টেজে আছেন সেটা তো আসলে আমরা ক্লিয়ার না, যদিও আপনি কেয়ার প্রসিডিংয়ে বললেন হয়তো প্রসিডিংস কমপ্লিট, যে আপনার ডিসিশনে হ্যাপি না, তো সেক্ষেত্রে আপনি আপিল করতে চাচ্ছেন। ওয়েল, ইন জেনারেলি আপনি সেখানে আপিলের জন্য লিগ্যাল এইড ক্লেম করতে পারেন যদি আপনি মিনস টেস্ট পাস করেন, যেটা আমি বললাম মেরিট টেস্ট। এখানে যে বিষয়টা দর্শক আপনাকে এটুকু আমি একটু অ্যাড করতে চাই ব্যারিস্টার, সেটা হচ্ছে যে আপনি যে অ্যাপিল করতে চাচ্ছেন, এখানে অনেকদিন পরে 2 বছর আগে এই কেসটা প্রসিডিংসটা শেষ হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনাকে বড় একটা জিনিস ফাইন্যান্সিয়াল টেস্টটাকে ফুলফিল করার সাথে সাথে আপনাকে যে জিনিসটা দেখাতে হবে সেটা হচ্ছে যে আপনার একটা গুড গ্রাউন্ডস আছে, চেঞ্জ অফ সার্কামস্টান্সেস আছে। সেক্ষেত্রে এইসব ক্ষেত্রে যেগুলো হয় যে কেয়ার প্রসিডিংসের ক্ষেত্রে আপনি হয়তোবা যে বেশ কিছু রিকোয়ারমেন্ট ছিল, আপনি ক্যাপাবল না বাচ্চাকে লুক আফটার করার, হয়তোবা এই যে 2 বছর সময় চলে গিয়েছে বা যে লেন্থ অফ টাইমটা চলে গিয়েছে, সেই ক্ষেত্রে যে লোকাল অথরিটির যেটা আপনার বাচ্চাকে লুক আফটার করার জন্য বা বাচ্চাদেরকে লুক আফটার করার জন্য যে যোগ্যতা আপনার থাকা দরকার বা যে সেফগার্ডিং ইস্যুসগুলো তারা তুলে ধরেছিল, থ্রেশহোল্ডগুলো যেগুলো ছিল, সেইগুলো আপনি ফুলফিল করতে পারবেন কিনা এখন এই পরিস্থিতিতে, আপনি দেখাতে পারবেন কিনা যে না ইউ আর ক্যাপেবল এনাফ টু লুক আফটার দেম, দে আর সেফ। সো আমরা এটা মাথায় রেখে আপনি আসলে যে কোনো একজন সলিসিটরের কাছে গিয়ে মনে হয় যে আপনার স্পেসিফিক ইস্যুর জন্য আপনি নেবেন। আর আমরা অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমরা বিরতির পরে আবার চলে আসছি আপনাদের বাকি আলোচনাগুলো নিয়ে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে NTV ইউরোপ, Sky 780 ফেসবুক পেজ এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ এবং ইউটিউবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি স্টুডিওতে কথা বলতে পারবেন এবং যে টেক্সট ফোন নাম্বারটি আছে সেখানে টেক্সট করে আপনার প্রশ্ন রাখতে পারবেন। অনুষ্ঠান চলাকালীন অথবা অনুষ্ঠানের বাইরে টেক্সট ফোন অথবা ইমেল অ্যাড্রেসটিতে আপনারা যদি কোনো কোয়েরিজ দেন, আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইডের টিম চেষ্টা করবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। আমরা আজকে কথা বলছিলাম বিরতির পূর্বে চাইল্ড মেনটেনেন্স নিয়ে। চাইল্ড মেনটেনেন্স কী, চাইল্ড মেনটেনেন্স কীভাবে ক্যালকুলেট করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা আরও আলোচনা করছিলাম দর্শকদের যে প্রশ্নগুলো ইমিগ্রেশন নিয়ে, দর্শকদের প্রশ্ন লিগ্যাল এইড নিয়ে,
এইগুলো চেষ্টা করার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা এখন আবার ফিরে যাব আমাদের টপিকসে বরাবর মতোই। কায়সার ভাই, আপনি যদি আপনার প্রশ্নটি করুন আমার অতিথির কাছে। জি আচ্ছা আকবর ভাই, তো court, when does the court get involved in child maintenance instead of the child maintenance service? Well, thank you Kaiser bhai. Well, court widely involved হতে পারে, সেটা different circumstances এ। Primarily court involved হয় যখন আপনার gross weekly income more than 3,000 pound হয়। Right. Secondly, যদি কোনো ডিভোর্স প্রসিডিংস চলা থাকে যেখানে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার পার্টিসরা সিক করে, সেখানে কোর্ট যদি চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার দিতে চায় সেটা একটা কনসেন্ট অর্ডারের মাধ্যমে কোর্ট ইনভলভ হয়ে একটা কনসেন্ট অর্ডার দিয়ে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট মেনটেন্যান্স অর্ডার দিয়ে দিতে পারে। থার্ডলি কোর্ট কনসিডারেশনের নেয় যেখানে চিলড্রেনের আপনার স্পেশাল নিডস আছে, অনেক সময় ডিজেবল চিলড্রেন থাকে, এটার ফলে কোর্ট এখানে ইনভলভ হয়, সেক্ষেত্রে কোর্ট একটা অর্ডার দিতে পারে চাইল্ড মেনটেন্যান্সের। অ্যান্ড ফোর্থলি যদি ওয়ান অফ দ্য প্যারেন্টস বা ওয়ান অফ দ্য পার্টি অফ দ্য ইনভলভ তারা যদি কেউ নন হ্যাবিচুয়াল রেসিডেন্ট হয় সেক্ষেত্রে কোর্ট ইনভলভ হয়। মূলত এই চারটা রিজনেই বেসিকলি ইনভলভ হয় কোর্ট এবং ওখানে অর্ডার পাস করে। একটু যদি আকবর সাহেব আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন যে আমরা একটা কল নিয়ে আসছি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। I just want to know, do you specialise in adult social care, like social services and stuff? Adult parental care. Adult social care, yes. Oh, adult social care. Yeah. What is your question is about? It's just about basically neglect in a care home that they did to my dad, and obviously we want to represent us. So do you specialise in that, or know anyone that does? If I be very honest, this is something we need to know the fact, and of course this is something negligent. So professional negligent, what you need to do, first of all, you need to complain through the internal complaint procedure. So that is my understanding. If you have done so, then if that has not been resolved, then you can go to the court. But of course. Okay, but who do I need to contact? So in the care home, what you need to do, ask them what is the complaint procedure. They do have. We've already done that. We've already done that. But ideally, I want to speak to somebody privately. Yes. We've already gone through the formal complaint procedure, and my dad has now passed away. However, there's more complex information. Which obviously, where we live, there's not many solicitors, and there's definitely no Bengalis here. So we need to speak to somebody who has obviously knowledge in that and also can understand the cultural aspect of it. So my dad has now passed away, but we've got other issues that we want to discuss. I don't know if you know anybody that can help us. That's what you specialise in. Yes, as I mentioned that this is completely negligent issues. Yeah. So in negligent issues, so in that case, like as hospital, because they are also caring the patients or adult people, like as hospital, because care home is an alternative of the hospital. So in that case, if you have done the internal complaint procedure, all you need to do, I understand sometimes it is difficult that negligent claim, some people some solicitors they are not working on it. What we can do, it is not very possible that we can answer those questions in the public audience, and you also may not have that courage to discuss all of these things. No, I don't want to discuss it on that's the and we are not the show where we can give a specific legal advice. All you can do, if you have our email address, you can send those documents. It would be confidential. If our team thinks they can help you with further information which solicitors is acting on this field, then we may be able to help you. Okay, and is your email address on the screen? Yes, on the screen you can see the email address. Okay, it's quite okay. I'll have a look at that. But does that for your help?
No problem. Thank you so much. Okay, that's right. Yes, Bashar Akbar bin Siddiq, it is absolutely amazing. We are having lots of calls today. You are lucky man, I must say. You brought the barakah. আমরা কন্টিনিউ করব প্রশ্ন যেটা ছিল আপনার প্রতি সেটা একটু প্লিজ যে কোন ক্ষেত্রে হ্যাবিচুয়াল আমি আমার প্রশ্নটি ছিল যে হ্যাবিচুয়াল রেসিডেন্ট আসলে এটা বলতে আপনি কি বোঝেন? ওয়েল থ্যাংক ইউ ভেরি মাচ ইমতিয়াজ ভাই। হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্ট বলতে আমরা বোঝাই যারা পার্টিজ ইনভলভ উইথ দ্য চাইল্ড মেইনটেনেন্স, যারা চাচ্ছেন বা যিনি রিসিভার এবং যিনি পে করবেন, অল পার্টিজ ইনভলভ। যদি তারা অল অফ দেম আর রেসিডেন্ট ইন দ্য ইউকে, তার ইট মিনস দ্যাট তারা এখানে সবাই হ্যাবিচুয়ালি রেসিডেন্ট ইন দ্য ইউকে। বাট ডিফারেন্সেস হোয়েন ওয়ান প্যারেন্ট or one of them living outside the UK. Say for example, one parent living in Bangladesh, it could be in Europe somewhere or some other country outside the UK. So এই ক্ষেত্রে যে আউটসাইড কান্ট্রিতে যিনি থাকেন উনি তো হ্যাবিচুয়ালি রেসিডেন্ট নন ইউকেতে, তাহলে সেই ক্ষেত্রে সিএমএস যেটা আমরা চাইল্ড মেইনটেনেন্স সার্ভিস বলে থাকি, ওনারা কোনো যদিও তারা স্ট্যাটিউটরি বডি, বাট এই ক্ষেত্রে তারা কোনো ডিসিশন নিতে পারে না। এক্ষেত্রে কোর্ট ডিসিশন নেবে এখানে যে চাইল্ড মেইনটেনেন্স অ্যামাউন্টটা কত হবে, কতটুকু পে করবে, কিভাবে ইনফরমেশন কালেক্ট করবে। যেহেতু আপনি কি এটা ক্লিয়ার করে বলতে চাচ্ছেন যে যেহেতু সিএমএস তাদের ওই জুরিসডিকশনটা নেই, কোর্টের ইনভলভমেন্ট তখন নেসেসিটি হয়ে পড়ে। অফকোর্স ইউ আর রাইট। থ্যাংক ইউ। আমি So I have a question actually. When you've got a parent that's non-resident and they've got complex incomes like irregular income, bonuses, how does the court calculate them? Well, thank you. You don't need to go court to counting these percentages. It could be considered by CMS. If they cannot do, then of course you can go to the court. What they're generally doing by CMS in that case, সেই ক্ষেত্রে নর্মালি যেটা করে থাকে জেনারেলি সেটা হচ্ছে যে ইরেগুলার ইনকামগুলো, যেমন সে ফর এক্সাম্পল বোনাসেস হতে পারে, আপনি রেগুলার ইনকাম যেখানে ওখানে আপনি বোনাস পান, সে ফর এক্সাম্পল 500, 200, 300 pounds. So nowadays tonic পেমেন্টটাও আই বিলিভ ইউ আর অ্যাবাউট ইট, রিসেন্ট ল আসছে যেখানে টনিক পেমেন্টটাও দিতে হয় এমপ্লয়িদেরকে। সো সেই ফর এক্সাম্পল একটা গুড অ্যামাউন্ট অফ মানি আপনি এডিশনাল ইনকাম বোনাস হিসাবে ওখান থেকে পান। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে আপনি একটা এডিশনাল পেমেন্ট পে করার জন্য পার্সেন্টেজ হিসাবে আপনাকে যেটা ফিট মনে করে কনসিডারিং দ্য আদার সার্কামস্টেন্সেস, সিএমএস একটা পার্সেন্টেজ পে করতে আপনাকে বলবে। যে সে ফর এক্সাম্পল আপনি মান্থলি 300 pound টনিক পেমেন্ট পাচ্ছেন এডিশনাল হিসাবে। কিন্তু যদি কায়সারপুর প্রশ্নটা যদি আমি কারেক্টলি বুঝে থাকি সেটা হচ্ছে যে নন রেসিডেন্ট প্যারেন্টের যদি ইনকাম ফ্লাকচুয়েট করে সেক্ষেত্রে কোর্টের এখানে সিচুয়েশনটা কি হয়, কোর্ট কিভাবে এটাকে করে? আপনি বলছিলেন যে ইনকাম যাই করুক না কেন ওটার উপরে, তাহলে আমি কি প্রশ্নটা করতে পারি যে রিভিউ পিরিয়ডটা আসলে কত দিনের বা রিভিউটা কিভাবে করা হয়? ওয়েল থ্যাংক ইউ। দ্য ইয়ারলি একটা রিভিউ হয়, সেটা HMRC থেকে সিএমএস ডেটা কালেক্ট করেন। সো ওখানে তারা আপনার ইয়ারলি টোটাল ইনকামটা ওনারা পেয়ে যান। এর বাইরেও যদি আপনার কোনো ইনকাম থাকে, রিসিপেন্ট যদি এটা অ্যাওয়ার অ্যাবাউট ইট, যেটা আমরা এর আগে প্রিভিয়াসলি আলোচনা করলাম, বিজনেস থেকে জেনারেট হয়, তখন তো রিসিপেন্ট কোর্টে শরণাপন্ন হবেন আপনার কাছ থেকে এডিশনাল একটা পেমেন্ট নেওয়ার জন্য। ওকে, আমি বেস্টার আকবর আপনাকে প্রশ্নটা করতে চাই, যেটা হচ্ছে যে আমরা চাইল্ড মেনটেনেন্স নিয়ে কথা বলেছি, আমি জানি না আমরা কভার করিনি। চাইল্ড মেনটেনেন্স বলতে আমরা কত বছর এজ পর্যন্ত বা কিভাবে এটাকে চাইল্ড কতদিন হলে? আমরা জানি যে 16 ইয়ার্স পর্যন্ত চাইল্ড হিসেবে কাউন্ট হয়, বাট চাইল্ড মেনটেনেন্সের ক্ষেত্রে আসলে আপনি এটাকে কিভাবে ক্যাটাগরাইজ করবেন? থ্যাংক ইউ ভেরি মাচ দর্শকদের উদ্দেশ্যে বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ইমতিয়াজ ভাই, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়েল, ইন জেনারেল রুলস যেটা সিএমএস কনসিডারেশনের নেয় সেটা হচ্ছে যে আন্ডার দ্য এজ অফ 16 ইন জেনারেল রুলস চাইল্ড মেনটেনেন্স আপনি পাবেন, কিন্তু যদি 16 ওভার হয় স্টিল ইউ কুড কোয়ালিফাই আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস। সেটা হতে পারে আপনি যদি অ্যাপ্রুভড এডুকেশনে হন, আপনি ফুল টাইম এডুকেশনে আসেন বা ট্রেনিংয়ে আসেন। সো অ্যাপ্রুভড এডুকেশন বলতে আমরা এখানে বোঝাচ্ছি আর কি A levels, T levels and NBQ আপ টু লেভেল 3। এই সার্কামস্টেন্সেসগুলো যখন হবে আপনি ওভার 16 to 20 পর্যন্ত আপনি চাইল্ড মেইনটেনেন্সটা নিতে পারবেন যদি এই সার্কামস্টেন্সেসের মধ্যে আপনি থাকেন। বা এটাই এক্ষেত্রে কি 16 to 20 do you think there is need for courts
involvement, or it can be like as usual system, CMS can control that? Well, thank you. Yes, under 20, the CMS can decide that based on the evidence. Say, for example, the child is on full-time education. So, of course, the conditions you have already mentioned. So, of course, they can provide the institute later from the school or college. So, so they can provide it, and CMS can continue till age of 20. আমি আরেকটা প্রশ্ন, যেটা 20 ওভার 20 হলে তখন কি হবে? Well, কারণ প্রশ্নগুলো আসে, এগুলো কিন্তু এগুলোই প্রশ্ন, এগুলোই with disabilities and things like that. There's sometimes the circumstances yes, exactly. where someone is completely not able. So if it is more than 20 years of age, that would it be considered as a child, or what is the procedure, please? Thank you very much. Well, it's a very important question again. As I said earlier, that over 20 years hole, of course, code involvement আছে, but এখানে some limitations আছে. You cannot go to court for the child maintenance when someone is age of 21, say for example. So courts কিছু বিষয় কনসিডারেশনে নেবে, আপনি কেন নেসেসিটিটা কোথায়, তো সেই নেসেসিটিগুলো ফুলফিল করার জন্য কোর্ট কি কনসিডারেশন নেবে, আপনার চাইল্ড সে ফর এক্সাম্পল ডিজেবল চাইল্ড, সেখানে ফাইন্যান্সিয়াল যে তার নিডসটা সেটা কন্টিনিউয়াল সাপোর্ট দরকার। সো অফকোর্স কোর্ট তখন এটা ওভার 20 হওয়ার পরেও কনসিডারেশন আপনাকে নেবে। আবার আপনি টিউশন ফিজ বিষয় আছে, এডুকেশনাল ফিজ বিভিন্ন রিলেভেন্ট হতে পারে, আপনার প্যারেন্টাল হতে পারে, আপনার প্যারেন্টাল অন্যান্য কস্ট আছে। ধরেন আপনি হলিডে যাইতে চাচ্ছে বাচ্চা, বা হলিডে নিয়ে যাইতে হয়, বিভিন্ন ট্রাভেল কস্ট আছে রিলেভেন্ট, যেটা রেসিডেন্টিয়াল প্যারেন্ট বিয়ার করতে সক্ষম। সো ইট ইজ মানে আমরা সহজ কথায় দর্শক আমরা এটাকে এভাবে বলতে পারি, সেটা হচ্ছে যদি 16 বছর পর্যন্ত আপনি চাইল্ড মেইনটেনেন্স ক্লেম করতে পারবেন, 16 থেকে 20 বছর পর্যন্ত পাবেন। সেটার জন্য 16 থেকে 20 বছর সেটাকে আপনাকে কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্রুভড এডুকেশনে যদি থাকেন, অথবা ট্রেনিংয়ে থাকেন, ডিসএবিলিটি থাকে, বা অন্য আদার ফ্যাক্টরস যদি ইনভলভ থাকে, তখন আপনি 20 বছর পর্যন্ত করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি 20 বছরের উপরে হয়, সেক্ষেত্রেও আপনি কোর্টের অর্ডার নিয়ে চাইল্ড মেইনটেনেন্স আপনার বাচ্চার জন্য কন্টিনিউ করতে পারবেন। যদি বাচ্চা ডিজেবল হয়, বাচ্চার স্পেশাল নিডস থাকে, এবং যদি বাচ্চা ফুল টাইম এডুকেশনে থাকে। সো দিস ইজ নট এ কমপ্লেক্স ম্যাটার, অফকোর্স সামটাইম ইট ইজ। সো এক্ষেত্রে আপনার চাইল্ড মেইনটেনেন্সটাকে আসলে ক্যাটাগরাইজ ওয়েতে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ব্যাখ্যা করার। যদি কাছে ভাই আপনার অন্য কোনো প্রশ্ন থাকে, না হয় আমরা আসলে the thing is child maintenance যখন does it affect the benefits? Because obviously in terms of someone claiming and receiving benefits, how does that factor in with child maintenance? Well, thank you very much, Kaiser bhai. It actually very much important considering the community's needs. Yes. আমরা জেনে থাকবেন যে আমাদের কমিউনিটির অনেকেই পাবলিক ফান্ড নিয়ে থাকেন। সো এর মাঝে অন্যতম হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট বলে থাকি আমরা। রিসেন্টলি সবাই ইউনিভার্সাল ক্রেডিটে যারা পাবলিক ফান্ড নিচ্ছেন ইনভলভ। সো এই ক্ষেত্রে আপনারা যে চাইল্ড মেইনটেনেন্স যেটা নিচ্ছেন, সো এই অ্যামাউন্টটা অ্যাজ এ ইনকাম হিসাবে আপনার কাউন্ট হয়। হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে আপনি যে পাসপোর্টেড বেনিফিট নিচ্ছেন, আই মিন ইউনিভার্সাল ক্রেডিট হইতে পারে, বা আদার এমপ্লয়মেন্ট সাপোর্ট, আদার থিংস, তো সেখানে ইনকাম হিসাবে এটা কাউন্ট হবে। কাউন্ট হওয়ার ফলে যে আপনার প্রফেশনালি ওখান থেকে এটা রিডিউস হয়ে আসবে। সো আপনি যদি মনে করেন যে আপনি পাবলিক ফান্ড যেটা পাচ্ছেন সেটা গুড এনাফ টু মেনটেন ইউর সেলফ অ্যান্ড ইউর চিলড্রেন, সো আমার অ্যাডভাইস এই ক্ষেত্রে আসলে চাইল্ড মেনটেন্যান্সটা আপনাকে খুব একটা যে হেল্প করবে তা নয়। জি, থ্যাংক ইউ। দর্শক আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই, যারা বেনিফিট ক্লেম করছেন, পাসপোর্টেড বেনিফিট বলে সেটা হতে পারে ইউনিভার্সাল ক্রেডিট, হতে পারে হাউজিং বেনিফিট, যা কিছু আপনারা বেনিফিট পান না কেন, আপনাদেরকে যে চাইল্ড মেইনটেনেন্স আপনারা যে কয় টাকায় পাবেন না কেন, এটাকে ইনকাম হিসেবে ধরা হবে, এবং এই ইনকামটাকে আপনি যে বেনিফিট এলিজিবিলিটি যতটুকু থাকে সেখান থেকে যে ইনকাম ডিডাক্ট করা হয় সেটা কমপ্লিটলি 100% ডিডাক্ট করা হবে। আমি বলতে চাচ্ছি এটা যে 1 পাউন্ড যদি আপনি চাইল্ড মেইনটেনেন্সে পান, আপনার বেনিফিট থেকে 1 পাউন্ড কাটা হবে। সো সেই ক্ষেত্রে আপনারা যারা বেনিফিটে আছেন তাদের জন্য চাইল্ড মেইনটেনেন্স আসলে খুব একটা হেল্পফুল অনেক ক্ষেত্রে নাও হতে পারে, বাট অ্যাগেইন এটা আসলে একটা মেয়ার ক্যালকুলেশন না, এটা হচ্ছে একটা কন্ট্রিবিউশনের ব্যাপার।
যে লিভিং প্যারেন্ট হয়তো চিন্তা করতে পারেন এ সময়, অনেক সময় আমার কাছে মনে হয় বেস্টার যে অবস্ট্রাক্টিং সিচুয়েশনও হতে পারে যে আমি তো বেনিফিট পাচ্ছি, আমি ক্লেম করবো না, এবং ওর আদার প্যারেন্টের আই ডোন্ট নিড দ্যাট, আই ডোন্ট নিড এনি কন্ট্রিবিউশন। সো সেই ক্ষেত্রে আমরা এটাকে ডিসকারেজ করছি না, আমরা বরঞ্চ যারা লিভিং প্যারেন্ট থাকেন তারা এটাকে অবস্ট্রাক্ট না করে অন্য প্যারেন্ট যার সাথে বাচ্চা থাকে না তাকে আসলে বাচ্চার প্রতি যে একটা কন্ট্রিবিউট করা, তার লাইফে যে একটা সাপোর্ট দেওয়া, তার লাইফের জন্য একটা যে ভূমিকা রাখা, বাচ্চা বড় হয়ে কোনো একদিন বলবে যে নো আই ইভেন ডিড নট গেট মাই চাইল্ড মেনটেন্যান্স ফ্রম ইউ হ্যাভেন্ট গট এনি কন্ট্রিবিউশন ফর মাই লাইফ। সো এক্ষেত্রে বাচ্চার হেলদি গ্রোথের জন্য, বাচ্চার যে ওয়েলবিংয়ের জন্য আমরা মনে করি যে লিভিং প্যারেন্ট থাকে তার অন্য প্যারেন্টকে এই সুযোগটা করে দেওয়া উচিত। আমি এটাকে পজিটিভলি বলছি, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে হয় কি লিভিং প্যারেন্টকে এটা নিয়ে স্ট্রাগল করতে হয়। অন্য প্যারেন্ট তার হয়তো এটাকে অতটা প্রায়োরিটি না দিয়ে তার অন্য খরচগুলোকে প্রায়োরিটি দেয়। সেক্ষেত্রে আমি আশা করব যারা অন্য প্যারেন্ট থাকেন, যার সাথে বাচ্চা থাকে না, আপনি কোনো না কোনোভাবে আপনার অবস্থান, আপনার কন্ট্রিবিউশন বাচ্চাদের জীবনে আপনি বিশেষভাবে রাখার চেষ্টা করবেন। আমি জানি ফাইন্যান্সিয়াল ম্যাটার এটা অনেক কষ্টের ব্যাপার, তারপর আপনার চেষ্টা করবেন। বেশ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, কিন্তু যেহেতু আমরা যে বিষয়গুলো নিয়ে এই ফ্যামিলি ল ম্যাটার্স নিয়ে যখনই আলোচনা করি তখনই যে বিষয়টিকে ফোকাস করি, কেননা এখানে অনেক ভালনারেবিলিটি জড়িত, অনেক অসহায় মানুষের কান্না থাকে। সো সেই জায়গা থেকে আমাদের কমিউনিটির লোকজন আসলে কোথায় লিগ্যাল এইড পাওয়া যায়, কিভাবে লিগ্যাল এইড পাওয়া যায়, কখন পাওয়া যায়, এটা অনেক কিছু জানে না। যখন না জানে তখন কি করে, প্রাইভেটলি ফান্ডেড যারা সলিসিটর আছেন তাদের কাছে গিয়ে অনেক পয়সা খরচ করে। আপনি যদি আমাকে 2-3 মিনিটের মধ্যে লিগ্যাল এইড প্রসিডিউরটা কোন কোন ম্যাটারে কাজ করে এবং কিভাবে কাজ করে সেটা বলেন। আমি জানি আপনি এই বিষয়ে এক্সপার্ট, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অলরেডি মেনশন করলেন যে আসলে অনেকেই জানেন না যে লিগ্যাল এইড পেতে পারেন। পার্টিকুলারলি ফ্যামিলি ম্যাটারে মানুষ ভালনারেবিলিটির কারণে অনেক সময় অন্যান্য সার্কামস্ট্যান্সেস আসলে সিচুয়েশন এমন থাকে না। সে ফর এক্সাম্পল অনেকে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাবিউজের শিকার হন, আর পরিস্থিতিটা এমন আসলে ওই সময় লিগ্যাল এইড উনি সিক করবেন বা ওই রকম ইনফরমেশন নেবেন, মেন্টালি উনি অতটা স্টেবলও থাকেন না। সো অনেক সময় প্রাইভেটলি উনি ইনভলভ হন, অনেক সময় যেটা হয়ে যায় যে উনি পে করতে পারেন না যে রিকোয়ার নেসেসিটি অনুযায়ী। অনেক সময় জানেনই না যে আমি এলিজিবিলিটি আছে কি না, লিগ্যাল এলিজিবিলিটি আছে। তো এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু যদি আপনি হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থ্রেশহোল্ডটা আসলে ডিপেন্ড করে আপনি কিসের অ্যাসিস্ট্যান্স চাচ্ছেন। যদি আপনি নন মলেস্টেশন অর্ডারের জন্য কোর্টে আপনি চান বা অথবা অকুপেশনাল অর্ডার, যদি ডোমেস্টিক ভায়োলেন্স ইস্যু থাকে, হ্যাঁ। তো এখন নন মলেস্টেশন অর্ডারের ক্ষেত্রে আপনার থ্রেশহোল্ড খুব একটা বেশি নয় ইন রিগার্ডস টু দ্য মেরিট অ্যাসেসমেন্ট। সেক্ষেত্রে মেরিট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ওয়েদার ইউ আর ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাবিউজ, এনি ফর্ম, ইট কুড বি ফিজিক্যাল, ভার্বাল, ইট কুড বি ফাইন্যান্সিয়াল, সো এনি ফর্ম অফ অ্যাবিউজ আপনি কনসিডারেশনে নেবে। সো সেই ক্ষেত্রে আপনি যেটা আপনি এর আগে বলছিলেন 2টা টেস্ট হয়, মিনস এবং মেরিট। সো আপনি যদি ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হয়ে থাকেন তাহলে ইন টার্মস অফ যদি আপনি অকুপেশনাল অর্ডার অথবা নন মলেস্টেশন অর্ডার চান, তো সেই ক্ষেত্রে আপনার মেরিট অ্যাসেসমেন্টটা কমপ্লিটেড হয়ে যায়, সে আপনি কমপ্লাই করেন। এখন আসেন মিনস অ্যাসেসমেন্ট। এখন ওখানে আপনার অল অ্যাবাউট আপনার ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্সেস, আপনার মান্থলি ইনকাম কত, ওয়েদার আপনি এখন কি বেনিফিটে আছেন কি না, এখন জবে আছেন কি নাই, অনেকগুলো ম্যাটার ডিপেন্ড করে। বা আপনার যদি আপনার কোনো সেভিংস আছে কিনা, যদি আপনার ইনকাম না থাকে তাহলে আপনি কিভাবে সাপোর্টেড, ফাইন্যান্সিয়ালি কিভাবে সাপোর্টেড হন, এই ম্যাটারগুলো আসলে ইনভলভ হয়। সো ওভারঅল ক্যালকুলেশনটা আপনার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আপনার কি সিচুয়েশনে আছে, যদি এটাকে আপনি দেখাতে পারেন যে না আফটার ইটস ডিপেন্ড, ইফ ইউ হ্যাভ ইনকাম দেন ইউ কাউন্ট ইট হাউ মাচ গোয়িং টু বি অ্যাজ এ এক্সপেন্ডিচার, অ্যান্ড দেন ইফ দেয়ার ইজ এনি লেফট ওভার, যদি সেভিংস থাকে বা না থাকলে সেভিংস যদি না থাকে স্ট্রেট আওয়েতে আপনি তো এখানে এলিজিবিলিটি সুযোগটা আছে। সাথে সাথে যদি আপনি চাইল্ড অ্যারেঞ্জমেন্টেরটাও একটু অল্প সংক্ষেপে বলে দেন।
ওয়েল থ্যাংক ইউ চাইল্ড আর কেয়ার প্রসিডিংস তো অলওয়েজ এটা পাবলিকলি এটা আর মিন্স মেরিট টেস্ট কোনো প্রুভ করতে হয় না যদি ফাইন্যান্সিয়ালি না থাকে যেহেতু পাবলিক ল এটা পাবলিক ভাবেই গভর্নমেন্ট এই করবে লিগ্যাল এইড কভার করবে রাইট থ্যাংক ইউ আপনি যেটা বললেন যে চাইল্ড অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে লিগ্যাল এইড আসলে এই ক্ষেত্রে একটু কিছুটা ডিফারেন্ট সেটা ডিফারেন্ট হচ্ছে আপনার কনসিডারেশনে নেবে যে ওয়েদার আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কিনা যদি ভায়োলেন্সের শিকার হন সেটা আপনার ওন অ্যাকাউন্টটা এখানে কিন্তু ইটসেলফ নট গুড এনাফ তো সেই ক্ষেত্রে আপনাকে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের জন্য লেস ফর এভিডেন্স বলে থাকে সেটার জন্য হতে পারে আপনি যদি যে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাবিউজ হয়েছে এটা আপনাকে প্রুফ করতে হবে ইট কুড বি সেটা হতে পারে কিরকম নন মলেস্টেশন অর্ডার হতে পারে মাল্টি রিস্ক অ্যাসেসমেন্ট যারা করেন যেমন সলেজ হতে পারে সোশ্যাল ওয়ার্কার হতে পারে সাম আদার থার্ড পার্টি যারা এটা হতে পারে রিপোর্ট হতে পারেন পুলিশের রিপোর্ট এই ক্ষেত্রে একটু ডিফারেন্সেস আসে যদি এখানে আপনার পুলিশ কোঅশন থাকে অথবা আপনার অ্যারেস্ট করে থাকে পারপেট্রেটরকে তাহলে এই এভিডেন্স হিসেবে অথবা জিপিতেও যদি রিপোর্ট আর জিপিতে যদি আপনার রিপোর্ট থাকে এবং জিপি যদি রিপোর্ট দেয় যে আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন তাহলে এই যে কোনো একটা ফর্ম এভিডেন্স হলেই আপনি লেস ফর এভিডেন্সটা কমপ্লাই করতে পারতেছেন আর তাহলে সেক্ষেত্রে আপনার মেরিট টেস্টটা আপনি কমপ্লিট হয় আর মিনস অ্যাসেসমেন্ট যেটা এর আগেও আপনি বললেন আমিও বললাম যে ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্সেসের উপর আপনার যদি লো ইনকাম হন অফকোর্স আপনার মিনস অ্যাসেসমেন্ট পাস হওয়ার সম্ভাবনা আছে জি থ্যাংক ইউ কাসর ভাই আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনি যদি 30 সেকেন্ডে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন Well, just to the viewers, we continue to ask you to call in with your family law issues and just spread the word because obviously we're trying to raise awareness with issues and laws that we face as a community. So, thank you. ধন্যবাদ কাসর ভাই ধন্যবাদ ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন ল অ্যান্ড লিগ্যাল এইড যেটি পাক্ষিকভাবে এনটিভি ইউরোপ থেকে প্রচারিত হয় আমরা যেটা আগেও বলেছি বেশি ফোকাস করার চেষ্টা করি ফ্যামিলি ল নিয়ে তারপরও আমরা আপনাদেরকে পিছনে ফেলতে চাই না আপনাদের অন্য যদি ইমিগ্রেশন বিষয়েও কোনো প্রশ্ন থাকে আমাদের সীমাবদ্ধতার জায়গা থেকে যেহেতু এটা একটা ফ্যামিলি ল প্রোগ্রাম আমরা এটাকেই ধরে রাখতে চাই স্বকীয়তা রাখতে চাই তারপরও আপনাদের যদি কোনো প্রশ্নের মাধ্যমে আমরা আপনাদেরকে উপকৃত করতে পারি তাহলে আমরা অনেক ধন্য মনে করব আপনারা এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন এনটিভি ইউরোপে এবং আমরা আবারও ফিরে আসব 2 সপ্তাহ পরে সবাই ভালো থাকবেন